শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে, ঠিক আছে। তোমাদের হচ্ছে গিয়ে কিছু হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্ক হচ্ছে গিয়ে কিছু একটা পিডিএফ ফাইল দিয়েছিলাম, ওই পিডিএফ ফাইলের উপর ভিত্তি করে কিছু হোমওয়ার্ক ছিল। এখন ওই হোমওয়ার্ক করতে গিয়ে কারা কোন ধরনের প্রবলেম প্রবলেম ফেস করেছো একটু বলো, ঠিক আছে? আমি হচ্ছে শেয়ার স্ক্রিনে স্যার তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন কোশ্চেন। একটু সিরিয়াল বাই বলবা, আমি শেয়ার স্ক্রিনে যাচ্ছি তোমাদের সাথে। ওকে, এখানে আমরা শুরুতে যাই কৌণিক গতিবিদ্যা বিষয়ক, কৌণিক বলবিদ্যা বিষয়ক যে সমস্যাগুলো আমি দিয়েছিলাম, 6টা কোশ্চেন ছিল। এই 6টা কোশ্চেনের মধ্যে কে কোন কোশ্চেনের সমস্যা ফেস করেছে একটু বলবা, ঠিক আছে? তারপর আমি করে দেবো একটা একটা করে। বলো, কৌণিক বলবিদ্যায় কে কোথায় প্রবলেম ফেস করেছো? স্যার 1-2 1 2, আচ্ছা আমি একটু নোট করে নিচ্ছি, বলতে থাকো। 1 2, 5-2 5 2, এরপরে হচ্ছে ইয়াটা স্যার 3 নাম্বারটা। 3 নাম্বারটা। আচ্ছা, 1 2, 5 2 আর হচ্ছে গিয়ে 3 নাম্বারটা, এইটাতে প্রবলেম ফেস করেছো। আর খালিদ কোনটাতে প্রবলেম ফেস করছো? হুম, আর ব্যাংকিং থেকে কোনটা? 1 2, 5 2 আর 3 নাম্বার হলো, এটা হচ্ছে কৌণিক বলবিদ্যা থেকে। আর ব্যাংকিং থেকে? স্যার ব্যাংকিং এর প্রথম 2টা করছি, বাকিগুলো করা হয়নি। ব্যাংকিং এ কত নাম্বার করছো? 1? 1 আর 2 করছি। এটা? জি স্যার। আচ্ছা, এটা করছো। 1 আর 2 করছো, বাকিগুলো মোটামুটি একই রকম, ওগুলো পারবা আশা করি মোটামুটি। কাছাকাছি আছে, এগুলা পারবা। এবং ব্যাংকিং এ আসলে এইগুলাই আছে। একটু ডিফারেন্ট হচ্ছে গিয়ে বলছি, আমি একটু ডিফারেন্ট হচ্ছে গিয়ে 8 নাম্বারটা। 8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে একটু ডিফারেন্ট, ঠিক আছে? এটা একটু দেখো, 8 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। এটা কি বলেছে যে রাস্তার কোন এক বাঁকের ব্যাসার্ধ বলেছে 500 মিটার, আর এর মান রাস্তার উভয় পাশে উচ্চতা পার্থক্য বলে দিয়েছে 0.5 মিটার। ওই রাস্তায় গাড়ি চালক সর্বোচ্চ 72 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি চালাতে পারেন। রাস্তার প্রস্থ নির্ণয় করতে বলেছে, আর বলছে সর্বোচ্চ 72 কিলোমিটার বেগে গাড়ি চালাতে হলে রাস্তার ব্যাংকিং কোণ আদি ব্যাংকিং কোণের 123% বাড়াইতে হবে, ঠিক আছে? আমি একটু কারেকশন করে দিই। 8 খ এর যে 72 লেখা আছে না, ওইটা হবে 108 হবে, ঠিক আছে? এটা 72 এর জায়গায় 108 হবে। এটাকে আমি একটু কারেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে 108 কিলোমিটার/আওয়ার হবে। তোমরা একটু কারেকশন করে নিও পরে। 108 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? এরকম হবে। এখানে আমি পোস্ট করে দিলাম, এই যেখানে মার্কিং করা আছে, লেখা আছে যে এটা হচ্ছে গিয়ে আমাদের এরকম হবে। ওকে, ম্যাথটা করি আমরা, আসো। 8 এর খ কি বলেছে যে পারবার, পুরোটাই করি আস্তে ধীরে। এখানে বলেছে যে রাস্তার প্রস্থ নির্ণয় করতে পারবা? হুম, প্রস্থ নির্ণয় করতে পারবা কিনা? এখানে বলেছে, আমরা শুধুমাত্র আজকের ক্লাস যেটা রেখেছি সেটা হচ্ছে গিয়ে তোমাদের যে এই প্রবলেম শিটটা দিয়েছি, এখান থেকে তোমরা সমাধান গুলা করাবো। তারপর হচ্ছে গিয়ে এরকমই আরেকটা তোমাদের আমি এরকম একটা শিট দিব, ওইখানে হয়তোবা কিছু ম্যাথ থাকবে। ওই ম্যাথগুলো তোমরা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে আমি ওইখান থেকে কিছু কোয়েশ্চেন তোমাদেরকে আসসালামু আলাইকুম স্যার। পরীক্ষা দেব। ওয়ালাইকুম আসসালাম। মিজানুর, কি জানি তোমার নাম, মিরাজুল ইসলাম আলিফ। হ্যাঁ, মিরাজুল ইসলাম আলিফ। ও তুমি আজকে প্রথম লাইন জয়েন করেছো। আমরা হচ্ছে কি যেটা আজকে করেছিলাম, আমরা একটা পিডিএফ দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে পিডিএফটা,
সেখানে হয় আমাদের 15টার মতো ম্যাথ ছিল। 15টা ম্যাথে যারা যে কয়েকজন করেছে তাদেরকে আমি প্রবলেমের সমাধান পাঠিয়ে দিয়েছি, আর যে কয়েকজন করে নাই তারা তো করে নাই। আর সবাই ম্যাথ করতে গিয়ে যে প্রবলেম ফেস করেছে, এই প্রবলেমটা হচ্ছে কি আমি সবার সাথে ডিসকাস করব আজকে, ঠিক আছে? আচ্ছা, এরকমই একটা ম্যাথ হচ্ছে 8 নাম্বার ম্যাথটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 8 নাম্বার ম্যাথটা আমি বোর্ডে করে দিব যে এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করব। এখানে হচ্ছে 8-এর যে ম্যাথটা সেটা আর করব। আর হচ্ছে গিয়ে নেক্সট আজকের ক্লাসের পর আমি আরেকটা এরকম পিডিএফ ফাইল দিব, যেটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে একটা পরীক্ষা নেব, ঠিক আছে? এখন আলিফ, তোমার কি কি প্রবলেম আছে এই চ্যাপ্টার সেগুলা একটু শুনি, বলো দেখি। স্যার প্রবলেম ঘর্ষণ রিলেটেড কম হয়, ওই যে বলের টিয়া এইসব দিয়ে একটু বেশি প্রবলেম হয় স্যার, ওইসব ম্যাথ গুলো কম পারি। ঘর্ষণ রিলেটেড ম্যাথ ভালো পারি আর কি। ঘর্ষণ রিলেটেড ম্যাথ ভালো পারো? ব্যাংকিং থেকে ম্যাথ করছো? জি স্যার, ব্যাংকিং থেকে কিছু করছি, কিন্তু এই পিডিএফ থেকে কিছু করিনি এখনো। আচ্ছা, এই এগুলো পিডিএফ থেকে ঘর্ষণ গুলো চেক করছি। আচ্ছা, পিডিএফ থেকে ঘর্ষণগুলো চেক করছো। কৌণিক বলবিদ্যার উপর ভিত্তি করে যে ম্যাথগুলো ছিল সেগুলো কি প্র্যাকটিস করেছো? আগে কৌণিক আগে করছি স্যার। কৌণিক বলবিদ্যায় যেখানে আমাদের কিছু ম্যাথ আছে, ঠিক আছে? এখানে একজন বলেছে তার হচ্ছে গিয়ে সমস্যা ছিল হচ্ছে 1-এর 2 নাম্বার কোশ্চেনটাতে সমস্যা ছিল, তাই না? 1-এর 2, যে এরকম একটা, যে একটি নাট খুলতে 900, আমরা একে একে করে করবো। আমরা শুরু করছি কৌণিক বলবিদ্যা থেকে। ওকে, দেখো ম্যাথগুলো আমরা কিভাবে করবো। একটি নাট খুলতে 900 মিটার মানে টর্কের প্রয়োজন হয়, মানে টর্কের মান হচ্ছে গিয়ে কত? 900 মিটার। এক ব্যক্তি, আমি একটু লিখে নিই, টর্কের মান হচ্ছে গিয়ে 900 নিউটন মিটার। আর হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো, আমি কোশ্চেনটা তুলে নেই। এফটা হচ্ছে গিয়ে 220 আই প্লাস 15 জে। ওকে, তোমরা শেয়ার স্ক্রিনে, আমি যাব, সবাইকে দেখতে পাবো। আমি একটু কোশ্চেনটাকে তুলে নেই। 3i মাইনাস 2j। ওকে, এখানে বলেছে যে আমাদের যে টর্ক দরকার সেটা হচ্ছে কি 900 নিউটন মানে টর্ক দরকার। আর একজন প্রয়োগ কি করলো, এত এফ বল প্রয়োগ করে একটি রেঞ্জের সাথে নাটটি খোলার চেষ্টা করছে। রেঞ্জের মধ্যবিন্দু সাপেক্ষে বলের প্রয়োগ বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিয়েছে আর ইকুয়ালস টু 3i মাইনাস 2j। নাটটি খোলা সম্ভব হবে কি না এটা আমাদেরকে জানতে চাচ্ছে। ঠিক আছে, আমরা একটু দেখি ম্যাথটা আমরা কিভাবে সমাধান করব। ওকে, ব্যাপারটা হচ্ছে একটা যখন এরকম নাট এরকম আমাদের থাকবে, এটাকে দিয়ে যখন আমরা কোনো রেঞ্জের সাপেক্ষে যখন খুলতে যাব, রেঞ্জটা হচ্ছে কি করে, নাটটা ধরে এটাকে চারপাশে ঘোরায়। তো এটা এই রেঞ্জের সাপেক্ষে যদি একটা নাট আমি খুলতে চাই তাহলে আমাদের কত টর্কের প্রয়োজন? 900 নিউটন টর্কের প্রয়োজন। এখন আমাদের এইখানে ওরা যেই টর্ক দিয়েছে, মানে যেই এই নাটের উপর যে ফোর্স অ্যাপ্লাই করেছে, আর যে ব্যাসার্ধ যে ভেক্টর দিয়েছে সেটা হচ্ছে 3i মাইনাস 2j। ঠিক আছে, 3i মাইনাস 2j। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে ওই আমাদের এইখানে আমরা কত টর্ক প্রয়োগ করছি সেটা আমাদেরকে ফার্স্ট অফ অল ক্যালকুলেশন করে ফেলতে হবে। তো দেখি আমরা কত টর্ক অ্যাপ্লাই করেছি। টর্ক কি করছি আমরা পরে আসছি কত, আর ক্রস এফ। ঠিক আছে, প্রযুক্ত টর্ক, এটা আমরা একের খ করতেছি। প্রযুক্ত টর্ক হচ্ছে কি আর ক্রস এফ। এখন আমরা যে কাজটা করব সেটাকে ক্যালকুলেশন করে ফেলি। আমরা আই জে কে লিখে আমরা আগে ক্যালকুলেশন করে ফেলি এখানে কি হয়। আর এর মান কত? 3 মাইনাস 2, কে নাই, এখানে কে শূন্য। এফ এর মান হচ্ছে গিয়ে কত? 20, 15 আর কত? শূন্য। তো আমরা দেখে ফেলি এখানে টর্ক কত আসে। টর্ক কত আসে, আমি যদি আই কমন নেই তাহলে আই নিলে এখানে হবে 0 বিয়োগ 0। তারপর আমরা যদি জে নেই, জে বরাবর নিলে এটা হচ্ছে গিয়ে কত? 3 এর সাথে 0 হলে 0, 0 এর সাথে 0 হলে 0ই হবে। আর যদি আমরা কে ভেক্টর নেই তখন হবে 3 15 45, সূত্রের বিয়োগ চিহ্ন 20 দ্বিগুণে 40। এখানে হবে কি একটা ফর্মুলার জন্য একটা মাইনাস হবে, এই হচ্ছে কি আমাদের সেকেন্ড ব্র্যাকেট হবে। তো শেষমেশ এটা কত হবে? 85 কে ভেক্টর। 85 কে ভেক্টর, এটা হচ্ছে টর্কের টর্ক আসলো। তাহলে টর্কের মান কত আসবে? টর্কের মান আসবে কত? 85 স্কোয়ারের রুট, আলটিমেটলি কত আসবে? 85 নিউটন মিটার। তাহলে আমরা নাট দিয়ে কত টর্ক প্রদান করেছি বলতো? 85 নিউটন মিটার। সো এই রেঞ্জ দিয়ে আমরা নাটটাকে খোলার জন্য 85 নিউটন মিটার বল প্রয়োগ করেছি।
কিন্তু এই খোলার জন্য কত মানের টর্কের প্রয়োজন? 900 মিটার। তাহলে কি এটা কি খুলতে সম্ভব হবে? ওই রেঞ্জ দিয়ে মোটেও সম্ভব হবে না, কারণ আমি যে প্রযুক্ত টর্ক অ্যাপ্লাই করেছি সেটা অবশ্যই 900 মিটার 900 নিউটন মিটার হইতে হবে, অথবা তার থেকে বেশি হতে হবে, তবেই কেবলমাত্র আমি কি করতে পারবো, এটা খুলতে পারবো। বুঝতে পারছো ম্যাথটা? জি স্যার। ওকে, এটা নিয়ে হ্যাঁ, এটা এভাবে আমরা করতে পারলাম। এবার তুমি বলেছো যে 3 নাম্বার ম্যাথটাতে একটা সমস্যা। 3 নাম্বার ম্যাথটা যেটা কি বলেছে যে একজন সার্কাস পার্টিতে একজন পারফর্মার 5 কেজি ভরে একটি গোলককে ভূমি হতে 1.5 মিটার উঁচুতে একটা 2 মিটার সুতা দিয়ে একটি বলকে কি করতেছে, চারপাশে ঘুরাইতেছে। ব্যাপারটা কিরকম, আমি যদি পিকচার ড্র করি, এই একজন সার্কাসের যে পারফর্মার, তার হাত থেকে মনে করো 2 মিটার দূরে একটা গোলক সে হচ্ছে চারপাশে এরকম চারপাশে ঘুরাইতেছে। সে হচ্ছে এই গোলকটা ভূমি থেকে কত উপরে আছে? ভূমি থেকে 1.5 মিটার উপরে আছে। ঠিক আছে, সুতা দিয়ে ঘুরাইতেছে, এই গোলকটা চারপাশে এভাবে ঘুরতেছে। এখন আমাকে বলেছে গোলকটি প্রতি মিনিটে 20 বার আবর্তন করে। ঠিক আছে, ওমেগা হচ্ছে গিয়ে কত? 20 রেভলিউশন পার মিনিট। ঠিক আছে, আবর্তন করতেছে। আচ্ছা, এখানে ব্যাসার্ধ, যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে কত? যে দড়ির ব্যাসার্ধ সেটাই হচ্ছে গিয়ে আমাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এবং সে ভূমি থেকে কত উপরে আছে? y = 1.5 মিটার উপরে আছে। আমাদেরকে কোশ্চেন করেছে গোলকটি কেন্দ্রের দিকে কত বল অনুভব করবে। 3 নাম্বার কোশ্চেনের ক নাম্বারটা। কেন্দ্রের দিকে যে বল অনুভব করবে এটাই কি আমাদের কেন্দ্রমুখী বল, Fc। এটা কি হবে? mv²/r। v মানে কত? r ওমেগা, তাহলে এটাকে লেখা যাবে mr ওমেগা স্কয়ার। এখন ওমেগার মান কত? 20 রেভলিউশন পার মিনিট। এটাকে আমরা কনভার্সন করে আমরা রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে যাব। এটাকে কিভাবে নিব? 2 পাই ইন্টু 20 ডিভাইডেড বাই 1 মিনিটকে আমরা সেকেন্ডে নিলে এটা হয়ে যাবে 60 সেকেন্ড। দেখো খেয়াল করে, এক রেভলিউশন মানে হচ্ছে 2 পাই, এক রেভলিউশন হচ্ছে 2 পাই বাই 2 পাই, তাহলে 20 রেভলিউশন হবে 2 পাই ইন্টু 20। আর যেহেতু মিনিট বলেছে এটাকে আমরা সেকেন্ডে নিয়ে চলে গেলাম, এটা হবে রেডিয়ান পার সেকেন্ড। এটা আসবে, ওমেগার মানটা আসবে। ওকে, এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে এফসি ক্যালকুলেশন করতে পারবো। এখানে বলেছে কত কেজি? 5 কেজি ভর, এবং ব্যাসার্ধ হচ্ছে গিয়ে কত? 2 মিটার। আর ওমেগার মান হচ্ছে কি আমরা করেছিলাম, কত আসছে জানেন ওমেগার মান? 2.09 স্যার। ওমেগার মান আসছে, দাঁড়াও আমি করেছিলাম এটা, কত আসছে? 2.09 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখানে আমি যদি 2.09 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার বসাই দিই, আলটিমেটলি এটার রেজাল্ট আসবে শেষ পর্যন্ত 43.87 নিউটন। এখন খ নাম্বারটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। ওকে, খ নাম্বারটা বোঝানোর আগে যেটা আমি তোমাদেরকে বলতে চাই, মনে করো এই যে পারফর্মারটা, আমি একে আবার ড্র করতেছি। এই পারফর্মার মনে করো ওর হাত দিয়ে এই যে পাথরটাকে, সুতার দিয়ে পাথরটাকে চারপাশে এভাবে ঘুরাইতেছে। হঠাৎ করে যদি সুতাটা ছিঁড়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে? সুতাটা ছিটকে আরেকটা দূরে গিয়ে পড়বে। মনে করো এইখান থেকে ছিঁড়ে গেল, ছিঁড়ে গিয়ে ছিটকে এইরকম একটা দূরে গিয়ে আঘাত করবে। তাহলে এইখানে যারা সার্কাস পার্টিতে সার্কাসে পারফরমেন্স দেখার জন্য যারা উপস্থিত হবে বা অডিয়েন্স, তারা কি করতে হবে? এখানে যখন হিট করবে অবশ্যই অডিয়েন্স এতটুকু, এই হিট এখান থেকে ছিঁড়ে গেল, এতটুকু দূরত্বের মধ্যে থাকা যাবে না। এখন আমাদের কি এখান থেকে কতটুকু দূরত্ব থেকে আঘাত করবে সেই এক্স এর মানটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এখানে সে কত উপর থেকে পড়েছে? 1.5 মিটার উপর থেকে পড়েছে। কত বেগে আঘাত করছে? ভি বেগে তার হাত থেকে ছিটকে গেছে। ভি ইকুয়ালস টু কত? আর ইন্টু ওমেগা। আর এর মান দেওয়া আছে, ওমেগার মান 2.09। ওকে, তো আমরা চেক করি ভি এর মান কত, আর ইকুয়ালস টু কত? ওমেগা আর ওমেগা। আর এর মান হচ্ছে গিয়ে 2, ওমেগার মান কত? 2.09। আলটিমেটলি কত হবে? 4.18 মিটার পার সেকেন্ড। এখন খেয়াল করে দেখো, এত বেগে আনুভূমিক বরাবর এত বেগে ছিটকে এইভাবে গিয়ে আঘাত করছে। এক্স এর মান বের করতে হবে, আর এখানে ওয়াই এর মান আমাদেরকে বলে দিয়েছে ভূমি থেকে 1.5 মিটার উপরে। তো আমি যদি সূত্র লিখি y ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে ইউটা কি? আমাদের আদিবেগ। এখন এই যে আদিবেগ নিব, এই আদিবেগ কত হবে বলো দেখি?
বলতে পারবা? এই আদি বেগের মান কত হবে, ইউ এর মান কত হবে, কি মনে হয়? স্যার ওই বেগটাই তো ইউ এর মান হবে স্যার। না, এখানে দেখো এই যে আমি যে বেগ নিক্ষেপ করলাম, এই বেগের দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে কোণ বরাবর এই বেগের, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা কি উলম্ব উপাংশ। খেয়াল করে দেখো তো বেগটা কি বস্তুটা কি আনুভূমিক বরাবর ছিটকে চলে গেছে না, সোজাসুজি চলে গেছে না? সে তো জি ছিটকে স্যার। ছিটকে গেছে সোজাসুজি ভাবে, পড়ার পর সে কোনাকুনি ভাবে পড়ে আসছে। তার কিন্তু উপরের এই বেগটা হচ্ছে সোজাসুজি ডান দিকে, এই বেগের নিচের দিকেও কোনো উপাংশ নাই, উপরের দিকেও কোনো উপাংশ নাই। এখানে আমি ওয়াই নিয়ে কাজ করতেছি, ওয়াই হচ্ছে গিয়ে কি উলম্ব বরাবর দূরত্ব, তাহলে আমি বেগেরও কি উলম্ব উপাংশ নিয়ে কাজ করতে হবে। যেহেতু বেগের উলম্ব উপাংশ নাই, তাহলে আমাদের আদিবেগ কত হবে, শূন্য হবে। তখন এখানে শুধু হবে কি হাফ জি টি স্কয়ার। বুঝতে পারছো? বেসিক্যালি আমরা যে পড়ে আসছি ওয়াইটা কোত্থেকে আসছে, ইউ ওয়াই টি প্লাস কত হাফ এ ওয়াই টি স্কয়ার, এখান থেকে আসছে। বেগের উলম্ব উপাংশ শূন্য হয়ে যায়, আর এ ওয়াইটা হয়ে যায় কি জি এর সমান, এই কারণে এখানে আসছে হাফ জি টি স্কয়ার। এখান থেকে ওয়াই এর মান আসছে কি কত 1.5, হাফ জি এর মান হচ্ছে 9.8, আর এখানে কত টি স্কয়ার। এইখান থেকে আমরা খুব সহজেই টি এর মান ক্যালকুলেশন করে ফেলতে পারবো। টি এর মান ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত টি এর মান আসে হচ্ছে গিয়ে কত 0.55 সেকেন্ড, মানে ওর হাত থেকে ছিটকে মাটিতে পড়তে 0.55 সেকেন্ড সময় লাগবে। এখন আমাদেরকে কি করতে হবে, এক্স এর মান হিসাব করে ফেলতে হবে। এক্স এর মান কিভাবে হিসাব করব, আমরা একইভাবে লিখব এক্স ইকুয়ালস টু কত ইউ এক্স টি প্লাস কত হাফ জি এক্স টি স্কয়ার। অভিকর্ষ ত্বরণের অনুভূমিক উপাংশ থাকে না, তাই এই পার্টটা শূন্য হয়ে যাবে, জি এক্স এর মান হয়ে যাবে শূন্য, তাহলে পুরোটা শূন্য হয়ে গেল, বাকি থাকবে কত ইউ এক্স টি। এখন খেয়াল করে দেখো বেগটা কি অনুভূমিক বরাবর রানিং, তাহলে সম্পূর্ণ ইউ এক্সটাই ভি নিয়ে নিবে, ভি বরাবর থাকবে। এক্স এর মান আমরা জানি না, ভি এর মান হচ্ছে গিয়ে কত 4.18, আর টি এর মান হচ্ছে গিয়ে কত 0.55। তাহলে এক্স এর মান কত আসছে, এক্স এর মান আমরা ক্যালকুলেশন করেছি 2.32 মিটার। তার মানে হাত থেকে ছিটকে গিয়ে, খেয়াল করে দেখো আমি একটা সুতা দিয়ে যদি চারপাশে ঘুরে থাকি, হঠাৎ করে যদি তোমার হাত থেকে ছিটকে যায়, কেটে দাও, তাহলে ওই বস্তুটা কি একদম সোজা গিয়ে এইভাবে গিয়ে মাটিতে কোনাকুনি ভাবে পড়বে। কত দূরে গিয়ে পড়বে, 2.32 মিটার দূরে গিয়ে পড়বে। তাহলে দর্শক গ্যালারিতে দর্শককে কত ডিগ্রি কোণে বসতে হবে বলো দেখি, আই মিন কত কত দূরে গিয়ে বসতে হবে, মিনিমাম তাকে 2.32 দূরে গিয়ে বসতে হবে। এর ভিতরে যদি থাকে তাহলে পারফর্মার হাত থেকে ছিটকে যাওয়া বল দ্বারা সবাই আঘাতপ্রাপ্ত হবে, আর যদি এর বাহিরে থাকে তাহলে কিন্তু আঘাতপ্রাপ্ত হবে না। ম্যাথটা ক্লিয়ার? স্যার 3 নাম স্যার অভিকর্ষ ত্বরণ 0 হয়েছে কেন স্যার? অভিকর্ষ ত্বরণ 0 হয়েছে কেন, এটা তো চ্যাপ্টার 2 এর চ্যাপ্টার 1 এর 3 থেকে আগত, বলছি কেন 0 হয়েছে। অভিকর্ষ ত্বরণ কি একটা কি রাশি, ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি কয়টা উপাংশ থাকবে, দুইটা উপাংশ, জি এক্স আর একটা কি জি ওয়াই, তাই না? কিন্তু অভিকর্ষ ত্বরণ কোন বরাবর কাজ করে, একটা বস্তুকে ফেলে দিলে সেটা কি ডানে যাবে না নিচে যাবে, নিচে পড়বে, নিচে। নিচে পড়বে না? তার মানে কি অভিকর্ষ ত্বরণ সম্পূর্ণ কোথায় কাজ করে, নিচের দিকে কাজ করে। বুঝতে জি পেরেছি? স্যার। এই কারণে আমাদের অনুভূমিক উপাংশ যেটা এক্স অক্ষ বরাবর যে অভিকর্ষ ত্বরণ, এই পার্টটা শূন্য হয়ে যায়। তাহলে অভিকর্ষ ত্বরণ পুরোটাই কোন বরাবর কাজ করে, পুরোটাই জি ওয়াই থাকে, এবং জি ওয়াই কে পরবর্তী জি ওয়াই জে ক্যাপ, এবং যদি মান নিয়ে কাজ করি তাহলে এই জি ওয়াই কে বলা হয়ে থাকে জি, এবং জি এক্স হয়ে যায় কত, শূন্য হয়ে যায়। এই কারণে আমরা যখন দূরত্বের সমীকরণ লিখি এক্স ইকুয়ালস টু ইউ এক্স টি প্লাস হাফ জি এক্স টি স্কয়ার, যখন অনুভূমিক দূরত্ব নিয়ে কাজ করব তখন জি এক্স শূন্য থাকবে, আর যখন উলম্ব দূরত্ব নিয়ে কাজ করব তখন হবে ইউ ওয়াই টি প্লাস কত হবে হাফ জি টি স্কয়ার হবে। ইউ ওয়াই যদি থাকে লিখবো, না থাকলে না লিখবো। বুঝতে পেরেছো? ওকে, এবার আরেকটা ম্যাথ বলেছো, কোনটা সমস্যা সেটা বলেছো হচ্ছে 5 নাম্বার। 5-এর হচ্ছে গিয়ে উদ্দীপকের বৃত্তাকার চাকতির উপর লম্ব স্পর্শকে যদি থাকে তাহলে আমাদের জড়তার ভ্রামকটা কি রকম হবে। ওকে,
সেটাও বুঝাইতেছি। জড়তা ভ্রামকের সূত্র কি বলতে পারবা? জড়তার ভ্রামকের সূত্র কি? জড়তার ভ্রামক হচ্ছে এখানে একটা ডিস্ক থাকবে, চাকতি থাকবে, চাকতির ঠিক মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে যদি একটা আই হয় তাহলে জড়তার ভ্রামক হবে কত? হাফ এম আর স্কয়ার। এখানে এম হচ্ছে গিয়ে কি এই চাকতির ভর এবং আর হচ্ছে গিয়ে কি এই চাকতির ব্যাসার্ধ। এখন বলেছে ওরা যে এইখানে যে স্পর্শক থাকবে সেই স্পর্শক যদি লম্বভাবে একটা স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি রকম হবে। মনে করো এটা আমাদের আই প্রাইম হিসাব করতে হবে। আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য পড়েছিলাম, এটা করতেছি 5 খ নাম্বার। সমান্তরাল অক্ষ উপপাদ্য আমরা কি পড়েছিলাম যে অন্য কোনো ভর কেন্দ্র ব্যতীত অন্য কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ভর কেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক। মনে করো এটা হচ্ছে জি বিন্দু, তাহলে ভর কেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক আই জি প্লাস এই বস্তুর ভর ইন্টু এই দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গকে ভরের সাথে গুণ করব, তারপর যে জড়তা ভ্রামকের সাথে যোগ করে দিলে হয়ে যাবে। ওকে, আমরা আইজি মানে দেখতে পাচ্ছি চিত্রে আইজি সমান সমান কত লেখা আছে? হাফ এম আর স্কয়ার। এম এর বদলে এম লিখলাম। দেখো তো এখানে এইচটা কি বৃত্তের ব্যাসার্ধের সমান না? এইচটা এক্স্যাক্টলি। তাহলে এইচ এর বদলে আমি আর স্কয়ার লিখতে পারি। এইচ এর বদলে আর লিখলাম, স্কয়ারের বদলে স্কয়ার লিখলাম। এটাকে এখন যোগ করলে কত হবে? 3/2 এম আর স্কয়ার হবে। 3/2 এম এর মান দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধের মান দেওয়া আছে, বসাইলে আমরা কি পাবো? লম্বভাবে কোন একটা স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামকটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছো? হ্যাঁ, এখন জড়তার ভ্রামকটা এক একটা বস্তুর জন্য এক এক রকম হয়, সেটাও কিন্তু আমরা এতদিন ক্লাসগুলোতে পড়ে আসছি। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আরেকটা আমরা ম্যাথ করতে যাচ্ছিলাম, যে ম্যাথটা হচ্ছে গিয়ে কোনটা, যেটা আমি আরেকবার বলি। তোমরা দেখতে পাচ্ছ ম্যাথটা হচ্ছে কি আমরা করব 8 নাম্বারটা। 8 নাম্বার ম্যাথে একটু কারেকশন আছে, কারেকশনটা আমি বলে দিচ্ছি। যে রাস্তার কোনো এক বাঁকের ব্যাসার্ধ ওরা বলে দিয়েছে 500 মিটার। এখানে 8 এর যে খ নাম্বার দেখতে পাচ্ছ এটা কত হবে? 72 এর জায়গায় কত হবে? 108 কিলোমিটার পার আওয়ার। ওরা বলেছে যে রাস্তার বাঁকের ব্যাসার্ধ 500 মিটার, রাস্তার উভয় পাশে উচ্চতার পার্থক্য 0.5 মিটার এবং সর্বোচ্চ গাড়ি চালক সর্বোচ্চ চালাতে পারে 72 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, আমরা ম্যাথটা আমি একটু তুলে নেই, তারপর তোমাদেরকে করে দিচ্ছি। ব্যাংকিং থেকে আমি কিন্তু বারবার বলেছিলাম এখান থেকে কিন্তু বোর্ডে অনেক কোশ্চেন হয়। আর এর মান হচ্ছে গিয়ে কত? 500 মিটার এবং বলেছে রাস্তার উভয় পাশে উচ্চতা পার্থক্য। এইচ এর মান বলে দিয়েছে 0.5 মিটার এবং স্পিড বলে দিয়েছে 72 কিলোমিটার পার আওয়ার এবং ওরা বলেছে যে গাড়িটির রাস্তার প্রস্থ নির্ণয় করতে বলেছে, ডি এর মান ক্যালকুলেশন করতে বলেছে, আর বলেছে যে বেগের মান যদি 108 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে আমাদের ব্যাংকিং কোণের পার্থক্য হইতে হবে 123%। ওকে, ম্যাথটা আমি তোমাদেরকে করে দিচ্ছি ভালো মতো, ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। দেখো আমরা লিখে ফেলেছি একটি রাস্তার বাঁকের ব্যাসার্ধ হচ্ছে 500 মিটার, উচ্চতা হচ্ছে কি 0.5, বেগ হচ্ছে কি 72 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, 72 কিলোমিটার পার আওয়ার যে বেগটা আছে এটা একটু করে ফেলো তো। 72 থেকে মিটার পার সেকেন্ড নিলে কত হয়? 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে নিরাপদে অতিক্রম করতে পারে। তাহলে আমরা করে ফেলি, আসো। এটা কত নাম্বার? 8 নাম্বার। 8 এর ক, যে এরকম হচ্ছে একটা রাস্তা ছিল, এই রাস্তাটা উচ্চতা, এটা হচ্ছে প্রস্থ, এখান থেকে উচ্চতা বলে আমরা যদি থিটা হয় তাহলে আমরা কি লিখতে পারি বলতো? সাইন থিটা ইকুয়ালস টু কত? h/d। এটাকে দিয়ে রাখো 1 নং সমীকরণ। আবার আমরা এটুকু জানি যে ট্যান থিটা সমান সমান কত? v²/r/g। ঠিক আছে, এখন এটা হচ্ছে গিয়ে কত? 2 নং সমীকরণ। আমরা বলেছি জেনেছি থিটা এর মান খুব ক্ষুদ্র হলে আমরা কি লিখতে পারি বলতো? সাইন থিটা সমান সমান কি লিখতে পারি? ট্যান থিটা লিখতে পারি।
তো এখন আমি কি লিখতে পারি, h/d ইকুয়ালস টু হবে কত, ভি স্কয়ার ডিভাইডেড বাই আর ইন্টু জি। ঠিক আছে আলিফ, তুমি ক্যালকুলেটরে দেখো থিটা মান খুব সামান্য হলে, যেমন সাইন 4 ডিগ্রি আর ট্যান 4 ডিগ্রি, প্রেস করে দেখো দুইটা রেজাল্ট একই রকমই আসে। এই কারণে আমরা সাইন থিটা আর ট্যান থিটা সমান নিয়েছি। লাস্ট আমরা যখন থিওরি পড়েছি তখন বলছিলাম। তো ডি এর মান কত হবে, ডিটা যদি সাবজেক্ট করি তাহলে হবে কত, আর জি ইন্টু এইচ, আর নিচে কত হবে ভি স্কয়ার। সবার মান বসিয়ে দাও। আর এর মান হচ্ছে গিয়ে কত 500, তারপর হচ্ছে গিয়ে কত জি এর মান 9.8, এইচ এর মান কত 0.5, আর ভি এর মান কত 20 স্কয়ার। দেখো তো ডি সমান সমান কত আসে। আমি করে ফেলি, 500 ইন্টু 9.8 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 20 স্কয়ার। ডি এর মান আমার আসছে 6.125। তোমাদের কি তাই জি আসছে? স্যার, জি স্যার ওইটাই আসছে। গুড, 6.125। তার মানে একটা রাস্তা এতটুকু চওড়া। ঠিক আছে, মনে করো রাস্তাটা চওড়া হচ্ছে বিশাল 6.125, ভালোই একটা চওড়া একটা রাস্তা আছে। এখন বলছে যে যদি রাস্তায় গাড়িটা 72 কিলোমিটার পার আওয়ার বেগে না চলে 108 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, তাহলে এই যে থিটা দেখতে পাচ্ছ, এই থিটার মান 123% বাড়াইতে হবে। বুঝতে পারো, 123% বাড়াইতে হবে। এখন আমরা একটু চেক করে দেখি যে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চললে এই থিটার মান কত হয়, আর 108 কিলোমিটার পার আওয়ার বেগে চললে এই থিটা এর মান কত হয়, সেটা আমরা আগে চেক করে ফেলি। ঠিক আছে, ওকে। এটা আই থিঙ্ক তোমাদের লেখা হয়ে গেছে 8 এর ক নাম্বারটা। এবার আমরা খ নাম্বারের দিকে যেতে যাচ্ছি। 8 এর খ। ঠিক আছে, ভি সমান সমান 72 কিলোমিটার পার আওয়ার বা কত 20 মিটার পার সেকেন্ড হলে ব্যাংকিং কোণ θ1 হলে, আমরা ধরে নিলাম যে ভি এর মান ব্যাংকিং কোণ θ1 হয়, তাহলে আমি কি লিখবো, tan θ1 সমান সমান কত লিখবো, এটা v1 ধরো, v1 স্কয়ার, এখানে কত আর ইন্টু জি, θ1টা ক্যালকুলেশন করে ফেলবো। তারপর আবার লিখবো v2 সমান সমান 108 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড নিলে কত হয়, মনে হয় 30 মিটার পার সেকেন্ড হবে। 30 স্যার। আচ্ছা, 30 হলে আমরা লিখব যে ব্যাংকিং কোণ θ2 হয়। তখন আমরা লিখব কত, tan θ2 সমান সমান কত, v2 স্কয়ার আর ইন্টু জি। আচ্ছা বলো তো এখানে কি জি এর মান কি পরিবর্তন হবে, জি এর মান হবে, মেবি না। জি এর না মান স্যার। পরিবর্তন মেবি না, 100% নো। কারণ জি তুমি যে রাস্তায় থাকো না কেন, একটা সবসময় জি এর মান কি 9.8 থাকবে। আচ্ছা রাস্তার বাঁকের ব্যাসার্ধ কি পরিবর্তন হবে, আমি সরি হ্যাঁ, রাস্তার বাঁকের ব্যাসার্ধ কি পরিবর্তন হবে, এটাও হবে না। না স্যার। কারণ একজন ইঞ্জিনিয়ার রাস্তাটাকে যে বাঁকের ব্যাসার্ধ তৈরি করে দিয়েছেন এটা ফিক্সড। তার মানে কি পরিবর্তন হইতে পারে, গাড়ির গতিবেগ পরিবর্তন হইতে পারে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ, রাস্তার উচ্চতা, রাস্তার প্রস্থ, এগুলো কিন্তু মোটেও চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কে, শুধুমাত্র গাড়ির গতিবেগ চেঞ্জ হবে। এখন এখান থেকে আমরা v1 এর মান, আর এর মান, জি এর মান ক্যালকুলেশন করে tan ইনভার্স করে দেখি আমরা θ1 কত আসে, এটা আমরা চেক করে ফেলি। ঠিক আছে, ওকে। এটা আসে ভি স্কয়ার হচ্ছে 20 স্কয়ার, আর এখানে হচ্ছে গিয়ে কত 500 ইন্টু 9.8। এটাকে যদি আমি tan ইনভার্স করি, θ1 এর মান আমার আসছে 4.67, এটা আসছে 4.67 ডিগ্রি। ঠিক আছে, আর θ2 এর মান আমরা দেখি কত আসে, v2 এর মান হচ্ছে 30 স্কয়ার ডিভাইডেড বাই 500 ইন্টু 9.8। এখানে tan ইনভার্স করলে আমার θ2 এর মান হচ্ছে 10.41। ঠিক আছে, তোমাদের সাথে জি 10.41 স্যার। আসছে। জি ঠিক স্যার, আছে, ঠিক আছে। এখন দেখো থিটার মান বলেছে,
থিটার মানের পরিবর্তনটা কত হবে? 123% হবে, পরিবর্তনটা হবে 123%। এখন আমরা দেখি তাহলে পরিবর্তন কত হবে। খেয়াল করে দেখো, আমরা একটু ডিরেক্টলি কাজ করব, কারণ আমরা অনেক সিনিয়র ক্লাস উঠে গেছি, ছোট ছোট করে কাজ করলে কিন্তু আমাদের হবে না। আমি এখানে এই ক্যালকুলেশনটা করার আগে আমরা একটু ছোটবেলার পড়াশোনা একটু করে নিব। ধরে নাও বাজার থেকে তুমি একটা কলম কিনেছো 70 টাকা দিয়ে, ঠিক আছে, এটা তোমার বাইং প্রাইস, বিপি বাইং প্রাইস, ক্রয় মূল্য। আর তুমি মনে করো এটাকে কলমটাকে সেল করেছো 90 টাকা দিয়ে, এটা তোমার সেলিং প্রাইস মানে এসপি। তোমার কত টাকা লাভ হয়েছে বলো তো? 20 টাকা। 20 টাকা। কিভাবে করলাম? পরিবর্তিত মূল্য থেকে, মানে পরবর্তী মূল্য থেকে পূর্ববর্তী মূল্য আমরা বাদ দিয়েছি, তাই না? তাহলে আমরা বাদ দিয়েছি কত? 90 বিয়োগ 70, তাহলে কত হইলো? 20 টাকা। এখন আমাদের যদি বলা হয় কত পার্সেন্ট লাভ হয়েছে, তখন আমরা কিভাবে করতাম ম্যাথটা? আমরা ম্যাথটা করতাম এভাবে, 70 টাকায় কিভাবে করতাম? লাভ হয় কয় টাকা? 20 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয়, আমরা কি করতাম? 20 ডিভাইডেড বাই 70। তাহলে আমরা কি করতাম? 100 টাকায় লাভ হয়, কিভাবে লিখতাম? 100 টাকায় লাভ হয় কিভাবে লিখতাম? 20 ডিভাইডেড 70 ইন্টু কত লিখতাম? 100 লিখতাম না? তাই না? দেখো তো এখানে 20 কোত্থেকে আসছে? 90 বিয়োগ 70 ডিভাইডেড বাই কত? 70 ইন্টু কত? 100, এভাবে পার্সেন্ট এভাবে আসছে না? বুঝতে জি স্যার। পেরেছো? জি স্যার। ওকে, খেয়াল করে দেখো, এই 90টা কি? পরবর্তীত হিসাব, মানে পরের হিসাব। আর 70টা কি? আগের হিসাব। আর নিচেটা, নিচে কে আছে? আগে যে হিসাব সেটা আছে। সিমিলারলি আমাদের একটা অ্যাঙ্গেল কতটুকু বৃদ্ধি পেয়েছে তার পার্সেন্টেজ হিসাবটা আমাকে কি করতে হবে? ডেল্টা থিটা পার্সেন্টেজটা লিখতে হবে। ডিরেক্ট লিখে আমাদের লিখতে হবে 10.41, এই যে পরেরটা বিয়োগ আগেরটা, 4.67। কার সাপেক্ষে? আগেরটার সাপেক্ষে, কারণ আগেরটা দিয়ে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। ইন্টু কত দিব আমরা? 100%। এটা হচ্ছে আমি রাফ একটা ক্যালকুলেশন করলাম। করে দেখো এটা 123% আসে কিনা। ঠিক আছে, আমিও করে ফেলি। 10.41 বিয়োগ 4.67 ভাগ 4.67 ইন্টু 100, 122.91% আসছে আমার। তোমাদের কত আসছে জানিও। 122.91%। এটাকে আমরা রাউন্ড করে কত লিখতে পারি? 123% লিখতে পারি না? জি স্যার, ঠিক আছে। তাহলে আমাদের স্পিড খেয়াল করে দেখো, স্পিড যদি আমি 20 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটারে আসি, তখন আমার কোণের মান, রাস্তার ব্যাংকিং 4.67 ছিল, আর এখানে রাস্তার ব্যাংকিং কত করতে হবে? 10 ডিগ্রি করতে হবে, 6 ডিগ্রি মান বাড়াইতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এইভাবে আমরা হিসাব করতে পারবো। মনে থাকবে? ওকে, ওই জি যে স্যার। 8 নম্বর ম্যাথটা আছে এটা তোমরা কারেকশন করে নিও। আমি আরেকটা ম্যাথে যাচ্ছি, এই ম্যাথটাও ইম্পর্টেন্ট আছে। ওকে, দেখো আমি শেয়ার স্ক্রিনে যাচ্ছি। শেয়ার স্ক্রিন হচ্ছে 6 নাম্বার ম্যাথটা দেখি আমরা। 6 নাম্বার ম্যাথটা কি বলেছে? 6 নাম্বার ম্যাথটা বলেছে যে 60 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি ট্রেন, যদি আমাদের টাইমিং এর লিংক শেষ হয়ে যায়, টাইমিংটা আমরা কিন্তু আবার নতুন করে জয়েন করব। ক্লাস হবে আজকের জন্য শুধুমাত্র ক্লাস 6টা বাজে শেষ হবে, কারণ আজকে আমরা মেকআপ ক্লাস করতেছি, আর 6:30 বাজে ম্যাথ ক্লাস আছে তোমাদের, আর শুনেছিলাম। এই কারণে আজকে আমরা 6টার দিকে ছেড়ে দিব তোমাদেরকে। তাই যেখানে যাচ্ছি, 60 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি ট্রেন 328 মিটার ব্যাসার্ধের রেল লাইনে বাঁক অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়ে উল্টে যায়। রেল লাইনের পাত দ্বয়ের মধ্যবর্তী ছিল 1 মিটার এবং বাইরের পাত ভিতরের পাত অপেক্ষা 7 সেন্টিমিটার উঁচু ছিল। প্রথম কথা, রেল লাইনের ব্যাংকিং কত, এবং খ নাম্বার, ট্রেনটির দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করো। ঠিক আছে, আমি ডাটাগুলা, তোমরা তোমাদের হাতের কাছে পিডিএফটা আছে, আমাকে একটু হেল্প করতে হবে, বা আমি একটু লিখে ফেলি, দাঁড়াও। রেল লাইনের স্পিডটা কত একটু দেখে দেখে বলো দেখি। 60 কিলোমিটার পার আওয়ার। রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে কত? 328। 328 মিটার। 328 মিটার। উচ্চতা কত? উচ্চতা এইচ 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার। আর কত? পাবদের মধ্যবর্তী কত? 1 মিটার। 1 মিটার। থ্যাংক ইউ।
আমি লিখে ফেললাম, এবার আমরা ম্যাথে চলে যাচ্ছি। তোমরা পিডিএফটা হাতের কাছে রাখতে পারো। ওকে, এবার আমরা ম্যাথটাতে চলে যাচ্ছি। আসো, আমি ডাটাগুলো লিখে ফেললাম, ভি আর ডি এইচ এভাবে লিখে ফেললাম। এবার ম্যাথটা আমরা সমাধান করি, 6 নাম্বার ম্যাথটা। এই ম্যাথটা ওপর ভিত্তি করে প্রচুর কোশ্চেন হয়, ঠিক আছে? বোর্ডে যে কোশ্চেনগুলো দেখবা প্রচুর কোশ্চেন হয়, ঠিক আছে? এখন বলো, তোমাদেরকে যে এই যে পিডিএফটা দিলাম, কৌণিক বলবিদ্যার ম্যাথগুলো আলাদা করে, ব্যাংকিং এর ম্যাথগুলো আলাদা করে, এতে কি তোমাদের একটু উপকার হয়েছে? জি স্যার। হ্যাঁ, এবার বোর্ডের কোশ্চেন আজকে দিব, তখন মিক্স থাকবে। এখন আমাদেরকে বলেছে ব্যাংকিং কোণ কত। আমি ক নাম্বারটা এই পাশে করি। দেখো ব্যাংকিংটা কিভাবে করব। এই হচ্ছে মনে করো রেল লাইনের বাইরের পাত, এটা রেল লাইনের ভিতরের পাত। কতটুকু উঁচু? এই এতটুকু উঁচু। আমাদের এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা এত জটিল চিত্র না এঁকে আমরা এরকম একটা ত্রিভুজ চিত্র এঁকে ফেলি, যেখানে ডি এর মান এটা হচ্ছে 1 মিটার, দুইটা প্লেটের মধ্যবর্তী উচ্চতা, আর এটা হচ্ছে গিয়ে কত, 7 সেন্টিমিটার। এটাই আমাদের ব্যাংকিং কোণ। তাহলে এখানে কত হবে, সাইন থিটা সমান সমান কত হবে, 7/1। কিন্তু এটা সেন্টিমিটার আছে, এটাকে আমাদের কি করতে হবে, মিটারে নিতে হবে। 7 সেন্টিমিটার মানে 0.07, আর এখানে 1 করে ফেলো। থিটার মানটা কত আসে? করেছো? 4.01 স্যার। কত? এত বেশি তো আসার কথা না। স্যার আচ্ছা, 4.01। 4.0। আচ্ছা, আমি একবার করি, কারণ আমি একবার প্রথম যখন করছিলাম আমার রেজাল্ট উল্টাপাল্টা আসছে। ভাগ 1 সাইন ইনভার্স অ্যান্সার 4.01। থ্যাংক ইউ। 4.01 ডিগ্রি। 4.01 ডিগ্রি। এটা হচ্ছে কি রাস্তার ব্যাংকিং কোণ। এখন আমাকে দেখতে হবে এই ব্যাংকিং কোণে সর্বোচ্চ নিরাপদ গতিবেগের মান কত, ঠিক আছে? তো খ নাম্বারটা আমি করতে যাচ্ছি, সর্বোচ্চ নিরাপদ গতিবেগ। এটা মনে করো v1 হলে, যেহেতু রেল লাইনের গতিবেগকে আমি ভি দিয়ে এক্সপ্রেস করেছি, তার নিরাপদ গতিবেগটাকে আমি v1 দিয়ে প্রকাশ করলাম। তাহলে কি লিখবো, tan থিটা ইকুয়াল টু কত লিখবো, v1 স্কয়ার ইনটু কত, ডিভাইডেড বাই r ইনটু জি। ঠিক আছে, আমরা একটা কাজ করি, থিটার মান কত হবে, 4.01 ডিগ্রি। আর এটাকে আমরা দুই ভাবে করতে পারি ম্যাথটা। এটাকে আমি প্রথম করছি ফার্স্ট ওয়েতে, এটা হচ্ছে আর একটা ওয়েতে করবো, আর একটা সেকেন্ড ওয়েতে করে দিব। v1 এর মান কত আমরা জানি না, আর এর মান কত 328, আর জি এর মান 9.8। দেখো তো v1 স্কয়ার সমান সমান কত আসে, v1 কে করলে কত আসে। আমরা যদি করে ফেলি, আমিও করে ফেলি, 328 গুণ 9.8 ইন্টু 10, 4.01। এটাকে রুট করলে আমার রেজাল্ট আসে 15.01 মিটার পার সেকেন্ড, বা 15 মিটার পার সেকেন্ড মনে করো আমি নিলাম। ঠিক আছে, এটাকে আমি কিলোমিটার পার আওয়ারে নেই, এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে এবং 3600 দিয়ে গুণ করতে হবে। এটা আসছে 54 কিলোমিটার পার আওয়ার বেগ। দেখছো, রেল লাইনটাকে, ওই রেলগাড়িকে ওই রেল লাইনে বক্রপথে বাঁক নেওয়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ কত হইতে হবে, 54। কিন্তু রেল লাইনটা, ওই রেলগাড়িটা কত বেগে যাচ্ছিল, 60। তাহলে 60 বেগে গেলে কি অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে না? হবে স্যার। অবশ্যই হবে। অবশ্যই। আমরা বলেছি সর্বোচ্চ নিরাপদ গতিবেগ v1 এর মান হচ্ছে 54। এটা হচ্ছে প্রথম ওয়ে। এবার আমরা আসি আরেকটা ওয়েতে, কেউ কেউ সমাধান করতে পারে, সেকেন্ড ওয়েটা আমরা করি যে ওই গাড়িটা যদি 60 কিলোমিটার পার আওয়ার বেগে গতি অবস্থায় থাকে, তাহলে তার ব্যাংকিং কোণ কত দরকার। ধরে নেই তার ব্যাংকিং কোণ θ1 দরকার হয়, তাহলে আমরা θ1টা হিসাব করে দেখি। তাহলে কত হবে, 60 কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি ইয়েতে নেই, মিটার পার সেকেন্ডে নেই, কত আসে, করছো কেউ? 60 ইন্টু 1000 ভাগ 3600, এটা আসে 16.67 মিটার পার সেকেন্ড। এবার আমরা 16.67 ভি স্কয়ার আর ইন্টু জি,
এটা করে দেখি থিটা 1 এর মান কত আসে।